আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সবাইকে আইটি লিডারশিপ কমিউনিটির পক্ষ থেকে। আইটি লিডারশিপ কমিউনিটিতে যারা আছেন, বিশেষ করে বাংলাদেশের টপ লেভেল প্রতিষ্ঠানের হেড অফ আইটি, সিআইও, সিটিও, তেনাদের সমন্বয়ে আমাদের আইটিএলসি। আজকে আমরা প্রায় 150 জনেরও বেশি আইটিএলসি আমরা গ্রো করতেছি। ইন বিটুইন আমাদের মধ্যে অনেকেই জয়েন করেছেন। আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছি এবং আমাদের সেশন হয়েছে। আমরা ইতিমধ্যে যারা ফিজিক্যাল সেশনে জয়েন করেছি কিংবা এর আগে আমাদের ইন্টারনাল সেশনে জয়েন, আমরা সবাই মোটামুটি আইটি জানি। তো আমরা যখন আমাদের কোনো কমিউনিটি কোনো মেম্বারকে ইনভাইট করব, তেনাদেরকে জাস্ট স্টার্টিং এ আমরা আমাদের আইটিএলসি এর ওয়েবসাইটটা শেয়ার করব, সেখান থেকে আমরা প্রোফাইল ক্রিয়েট করব। আমরা আইটিএলসি প্রোগ্রাম প্লাস হলো প্রিভিয়াসলি আমরা শেয়ার করেছি যে আমরা আইটিএলসি মেম্বার যারা আছেন সিনিয়র আইটি আমাদের সবাই বিভিন্ন জন বিভিন্ন ডোমেনে এবং বিভিন্ন স্কিল আছে। তো আমরা একে অপরের সাথে আমাদের সেই ডে টু ডে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেটা একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমাদের প্রফেশনাল লাইফে আরো এক্সেল করতে পারি সে বিষয়ে যেন আমাদের জন্য সহযোগিতাপূর্ণ হয়। তারই ধারাবাহিকতায় আমরা আজকের যে সেশনটি অ্যারেঞ্জ করেছি, রোড টু সিসা। আমাদের সাথে আছেন আমাদের এনএমআই ভেরিফাইড সিস্টেম অডিটর হিসেবে নগদে আছেন, এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠানে সিসা প্লাস আইটি লিডারশিপ দিয়েছেন। তো আজকে আমরা যে সেশনটি শুরু করেছি সেটা আমরা শুধু মাত্র বলতে চাই যে সম্পর্কে বেসিক ক্লাস লেভেলের কিছু জানবো। সিসা কি, সিসার কাদের জন্য প্রয়োজন, সিসার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, বা সিসা এক্সাম দিতে গেলে বা প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের কি কি করতে হবে, পরীক্ষার সময় কতক্ষণ বা অ্যান্সার করতে হয়, বা আমাদের টাইম ডিউরেশন কেমন, আমরা কিভাবে পে করব, পেমেন্ট করব, এক্সাম প্রিপারেশন কিভাবে নিব, বিভিন্ন ধরনের প্রশ্ন এবং সিসার মডিউল নিয়ে রাসুল ভাই আমাদেরকে টোটাল একটা আইডিয়া দিবেন। আজকের এই কোশ্চান, আমাদের এই সেশন শেষে আমরা কোশ্চানের একটা পার্ট রাখবো। ইন বিটুইন আমরা বলে রাখি যে আমরা যে সিসার মেইন পাঁচটা ডোমেইন, আমরা যারা বেস ইন্টারেস্ট থাকবো যে আমরা অ্যাকচুয়ালি আমরা আমাদের ফিউচার সিসা নিয়ে প্ল্যান করছি এবং আমরা এক্সাম দিব, তারা পাঁচটা ডোমেইনের উপর আমরা আরো 5টি ক্লাস অ্যারেঞ্জ করবো যেন একদম আমাদের ডে টু ডে স্টাডি এবং গাইডলাইনে সহযোগিতা হয়। তারই পাশাপাশি রাইসুল ভাই আমাদের সাথে ওনার ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। আপনারা যারা আছেন যদি কোনো কোশ্চেন থাকে আমাদের চ্যাট বক্সে আপনারা প্রশ্ন করবেন, আর ইন বিটুইন যদি না থাকে তাহলে আমরা আমাদের সেশন শেষেই আমরা কোশ্চেন এবং অ্যান্সার সেশনে যাব। ধন্যবাদ রাইসুল ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি মূল্যবান সময় দিয়েছেন। আপনার সেশনটি শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ রাইসুল ভাই, আপনি আনমিউট করে স্টার্ট করতে পারেন। জি, থ্যাংক ইউ ফখরুল ভাই। আমরা আসলে আজকে যে সেশনটা করতেছি বা করব সেটা হচ্ছে আমাদের একদমই সিজা নিয়ে বেসিক কিছু আলোচনা হবে। এবং হচ্ছে আমি রাইসুল, পুরো নাম হচ্ছে এনএমআই রাইসুল বাড়ি। তো আমি হচ্ছে আপনাদের এই সেশনটা কন্ডাক্ট করব। আপনাদের সেশন শেষে কিংবা যে কোনো সময় পরবর্তীতে সিজন নিয়ে যদি কোনো কোয়েরি কিংবা যদি জানার কিছু থাকে এই সেশনের পরেও আই উইল বি হ্যাপি টু অ্যান্সার। সো আমাকে জাস্ট কল করলেই হবে। স্ক্রিন কি চেঞ্জ হচ্ছে? জি ওকে, হচ্ছে জি। আপনি আপনি স্টেপ বাই স্টেপ কন্টিনিউ না না, করেন, মানে স্ক্রিন কি চেঞ্জ হচ্ছে, মানে স্লাইড কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে 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 চেঞ্জ হচ্ছে। ইয়েস। থ্যাংক ইউ। সো আমাদের আসলে এজেন্ডা কি? এজেন্ডা খুব বেশি কিছু না। যেহেতু আমরা আইটিএলসি কমিউনিটিতে সবাই সবার সাথে কানেক্টেড, অনেকেই হয়তো আমাকে চেনেন, অনেকেই হয়তো চেনেন না।
সুতরাং আমি কে জাস্ট ছোট্ট একটা ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে আমরা একটু আইসাকা এবং ঢাকা চ্যাপ্টার নিয়ে বুঝবো যে আইসাকা কি জিনিস, ঢাকা চ্যাপ্টারটা কি জিনিস। সিজা করব, সিজা করলে আমার কি লাভ হবে ইন টার্মস অফ জব, ইন টার্মস অফ ক্যারিয়ার প্রোগ্রেশন। আমার সিজা করলে আমার লাভটা কি হবে, আমি কেন সময় ব্যয় করব সিজা কোয়ালিফিকেশনের জন্য, সিজার এক্সামটা কিরকম হবে তা সেটা আমরা একটু বুঝবো। এবং সেই সাথে আমরা এটাও জানবো যে আমাদের সিজার কিছু জব প্র্যাকটিস হবে, এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন নিব, পাসিং স্কোর কত, এবং হচ্ছে আইসাকার মেম্বার এবং সিজা যদি আমি পাশ করি তাহলে সেটা ক্রেডেনশিয়াল দিয়ে আমার কিভাবে বেনিফিট হবে এবং অপরচুনিটি গুলো কি কি। সবশেষে আমরা আপনাদের সাইড থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে আমরা সেশনটা শেষ করব। স্লাইডটা একটু বেশি বড় হয়ে গেছে, আই এম সরি, জাস্ট গিভ ইউ আ হেডস আপ। আমি পুরোটাকে সামারি করে বলে দিই, সেটা হচ্ছে আমি আসলে ইন্ডাস্ট্রিতে কানেক্টেড 2007 সাল থেকে। আর আমার এক্সপার্টিস যদি বলেন, আমার হচ্ছে কয়েকটা ডোমেইন নিয়ে আমি সবসময় কাজ করি। তার মধ্যে একটা হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি, আরেকটা ডোমেইন হচ্ছে ইনফরমেশন সিস্টেমস অডিট, 3 নম্বর ডোমেইন হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি রিস্ক অ্যাসেসমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট, এবং সবশেষে হচ্ছে বিজনেস প্রসেস। তো এই 4টা ডোমেইন নিয়ে আসলে আমি সবসময় কাজ করি। আমার নগদের আগে আমি হচ্ছে ছিলাম পিডব্লিউসি তে, তার আগে ছিলাম বিকাশে, এবং তার আগে বিভিন্ন ব্যাংকে এমপ্লয়েড ছিলাম। সো এই হচ্ছে আমার খুব ছোট করে শর্ট ইন্ট্রোডাকশন। আর সার্টিফিকেশনের যদি কথা বলেন, আমার হচ্ছে খুব বেশি না, সিজা, আইএসও 27001, সিএইচ এন্ড প্রিন্স, এই 4টা সার্টিফিকেট নিয়ে এখন পর্যন্ত বেঁচে আছি। আইসাকা সম্পর্কে যদি আমরা জানতে চাই, আইসাকা আসলে কি, আইসাকা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা হচ্ছে গত 50 বছরের উপরে ধরে গ্লোবালি কাজ করতেছে। এবং এই আইসাকাকে আমরা বলি হচ্ছে ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন। ওদের কাজ হচ্ছে, এই আইসাকার কাজ হচ্ছে শুধুমাত্র আইটি গভর্নেন্স, আইটি অডিট, সিকিউরিটি এবং হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, এই জায়গাগুলো নিয়ে কাজ করা। আইসাকার মিশন খুব সিম্পল, সেটা হচ্ছে ডিজিটাল ট্রাস্টকে পার্সুট করা। আইসাকা মেম্বারদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, ওয়ার্কশপ, অনেক কিছু অ্যারেঞ্জ করে। যদি গ্লোবালি আমরা দেখি, গ্লোবালি হচ্ছে এটা গ্লোবাল অবস্থা, টোটাল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড 170K প্লাস হচ্ছে মেম্বার্স। তার মধ্যে যদি দেখেন যে নর্থ আমেরিকা, ইউরোপ, এশিয়া প্রত্যেকটাতে ভাগ করে দেওয়া আছে। আমরা এশিয়ার এই 19% মধ্যে বাংলাদেশ পড়ে। সো কম্পারেটিভলি যদি দেখেন, আমরা এশিয়াতে আছি হচ্ছে সিরিয়াল যদি করি 3rd হিসেবে। সো সিজা আসলে আমাদেরকে সেই ক্রেডেনশিয়ালটাই দেয় যেটা আমাদেরকে গ্লোবালি সবাই একসেপ্ট করে। এবং এই আইসাকার গ্লোবালি চ্যাপ্টার আছে, যেমন ঢাকা চ্যাপ্টার, তারপরে ইন্ডিয়াতে হচ্ছে ওদের আলাদা আলাদা প্রভিন্সের ধরে ধরে চ্যাপ্টার আছে, লাইক মুম্বাই চ্যাপ্টার, তারপর হচ্ছে দিল্লি চ্যাপ্টার, এইভাবে করে বিভিন্ন চ্যাপ্টার আছে। পাকিস্তানে আছে, আপনার ইউরোপের মধ্যে যদি বলি ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতে আছে, নর্থ আমেরিকাতে আছে, প্রতিটা জায়গায় আইসাকার এরকম গ্লোবাল কমিউনিটি আছে। এই যে গ্লোবাল কমিউনিটি, এই পর্যন্ত যদি আমরা দেখি তাহলে হচ্ছে এটা জাস্ট কিছু নাম্বারস। জাস্ট আমি 2টা নাম্বার একটু ফোকাস করব। একটা হচ্ছে নাম্বার অফ চ্যাপ্টার্স, গ্লোবালি 225টা চ্যাপ্টার আছে, যেখানে 550K প্রফেশনাল এঙ্গেজ, এবং এই পর্যন্ত 268K প্লাস সার্টিফিকেট ইস্যু করছে। এবং আইসাকা গ্লোবালি 1000-এর উপরে এন্টারপ্রাইজকে সার্ভ করে। যেটা বলছিলাম যে আইসাকার আসলে ঢাকাও একটা চ্যাপ্টার আছে। এখন এই ঢাকা চ্যাপ্টারটা আমাদের শুরু হয় হচ্ছে 2009। বেশ কিছু ক্ষুদ্র আইটি অডিট, তখনকার সময় 2009 যারা আইএস অডিটর ছিলেন তাদের ক্ষুদ্র প্রচেষ্টায়
আইসাকা ঢাকা চ্যাপ্টারটা এস্টাবলিশ হয় এবং এটার এইম ছিল যে আমাদের লোকাল যেই অর্গানাইজেশন গুলো আছে বা আমার লোকাল যে ফার্ম গুলো আছে যারা আইটি অডিট নিয়ে কাজ করে তাদেরকে এম্পাওয়ার করা, তাদের নলেজ তাদের স্কিল নিয়ে কাজ করা, সো দ্যাট এরা বাংলাদেশের যে কোনো জায়গাতে বা যে কোনো অর্গানাইজেশনে সার্ভ করতে পারে, শুধু বাংলাদেশ না, ইভেন এমএনসি বা অন্যান্য জায়গাতেও যাতে সার্ভ করতে পারে। এই ঢাকা চ্যাপ্টারটা রান হয় হচ্ছে শুধুমাত্র ভলান্টিয়ার দিয়ে, এবং প্রতি বছর একটা অ্যানুয়াল জেনারেল মিটিং হয় বা এজিএম হয়, যেটা দিয়ে ঢাকা চ্যাপ্টারের বোর্ডে কারা থাকবে ভলান্টিয়ার হিসেবে সেইটা ভোটিং হয়ে ডিসাইডেড হয়। এত কিছু তো বুঝলাম, এখন আমি যদি সিজা করি তাহলে আমার সিজা করলে আমার লাভটা কি হবে? সিজা করলে আমার লাভটা যেটা হবে, সার্ভে থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে 70% লোকজনের এখন পর্যন্ত জবের ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। দ্যাট ইজ সিজা পাস করার পরে অনেকেই বেটার পজিশনে চলে গেছে, আইদার জব সুইচ করে অথবা প্রমোশন নিয়ে, এবং 22% স্যালারি বুস্ট আপ হয়ে গেছে। দ্যাট ইজ সিজা পাস করার পরে স্যালারি রিভাইজ হয়ে গেছে। এখন আমাদের এই মুহূর্তে বাংলাদেশে অনেক অর্গানাইজেশন, স্পেশালি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং হচ্ছে নন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, সেই সাথে টেলিকম ইন্ডাস্ট্রি এবং কনসাল্টিং ইন্ডাস্ট্রি, এই যে চারটার কথা বললাম, এই চারটা জায়গাতে যারা সিজা পাস করে আসতেছে কিংবা যখন আইটি অডিটের ক্ষেত্রে রিক্রুটমেন্ট হয় তখন এই সিজা সার্টিফিকেট কার কার আছে সেটা নিয়ে একটা ডাইলেমা ক্রিয়েট হয়। ডাইলেমা কেন বলছি, তার কারণ হচ্ছে যে পরিমাণ সিজা সার্টিফাইড লোক আসলে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে দরকার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, সেই পরিমাণ লোকজন এখন পর্যন্ত নাই। আর লাস্ট কাউন্ট হচ্ছে আমাদের এই মুহূর্তে সিজা সার্টিফাইড লোকজন আছে হচ্ছে ক্লোজ টু 100, ওয়ারাজ আমার টোটাল মেম্বার হচ্ছে 150+। এবং আমি যদি অর্গানাইজেশন ওয়াইড হিসাব করি, আমাদের বাংলাদেশে এই পর্যন্ত ব্যাংকের সংখ্যা হচ্ছে 65+। সো 65+ ব্যাংকে এখন পর্যন্ত একজন করে আইএস অডিটরের সিজা সার্টিফিকেট এখন পর্যন্ত নাই। সো আপনাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এতটুকু বোঝানো যে সিজা পাস করার পরে বা সিজা পাস করলে কোনোভাবেই আসলে আমার টাইম ইনভেস্টমেন্ট এবং মানি ইনভেস্টমেন্ট, টাইম ভ্যালু অফ মানি, সব সময় এটা পজিটিভ সাইডে থাকবে, নেগেটিভ সাইডে কখনোই যাবে না। আমরা সেশন শুরুর আগে জাস্ট নিজেরা কথা বলছিলাম, অনেকে বলছিলেন যে ভাই অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছিলাম, অনেক বই দেখছিলাম, অনেক ধরনের ওয়েবিনার দেখছি। সো প্রিপারেশনটা খুব সিম্পল। প্রিপারেশন কিভাবে নিতে হবে, আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমার প্রিপারেশনটা কিভাবে ছিল। শুধুমাত্র আইসাকার অফিসিয়াল কিছু বই আছে, সেটা হচ্ছে 2টা বই, বেশি না, 2টা বই। একটা বই হচ্ছে ডোমেন ওয়াইজ ওদের স্টাডি বুক বলে, আর একটা হচ্ছে প্র্যাকটিস এক্সাম। এই 2টা বই হচ্ছে সিজা এক্সাম প্রিপারেশনের জন্য ফেয়ার এনাফ এবং গুড এনাফ। এর বাইরে অন্য কোনো ধরনের ওয়েবিনিয়ার বা অন্য কোনো ধরনের ট্রেনিং কিচ্ছু লাগবে না। আমাদের কাজ হচ্ছে বইটা পড়া, আমরা বইটা পড়বো, কোয়েশ্চেন গুলা সলভ করবো বুঝে বুঝে। সিজা পাস করার জন্য কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুব জরুরি। ফর এক্সাম্পল, বায়োমেট্রিক নিয়ে আমরা অনেকে অনেকভাবে প্র্যাকটিক্যালিটি থেকে অনেকে অনেকভাবে ইমপ্লিমেন্ট করি, বাট বায়োমেট্রিক নিয়ে যখন আমার সিজা এক্সামে কোশ্চেন আসবে তখন আমাকে ভুলে যেতে হবে যে আমি অপারেশনাল গাই। আমাকে তখন মাথায় হ্যাট পড়তে হবে যে আমি আইসাকার একজন মেম্বার এবং আমি এক্সাম দিচ্ছি সিজা, এবং আমাকে সেইভাবেই অ্যান্সার করতে হবে যাতে করে মনে হয় যে আমি একজন প্রফেশনাল অডিটর। যে কোনো এক্সাম দেওয়ার আগে বা স্পেশালি সিজা এক্সাম দেওয়ার সময় আমরা যখন রেজিস্ট্রেশন করি তখন আমাদেরকে একটা ক্যান্ডিডেট ইনফরমেশন গাইড দেয় যে আমরা এক্সাম কিভাবে দিব, এক্সামে কি করতে হবে কি করা যাবে না, এইভাবে করে আমাদের একটা এক্সাম ক্যান্ডিডেট গাইড দেয়। সেই এক্সাম ক্যান্ডিডেট গাইডটা আমাদেরকে দেখতে হয়। প্ল্যান ইজ দ্য কি।
তার কারণ হচ্ছে আমাদেরকে প্ল্যান করে নিতে হবে যে আমরা আসলে এক্সামটা কবে দিতে চাই। দ্যাট ইজ প্রিপারেশন নেওয়ার আগে আমাদেরকে টার্গেট সেট করতে হবে যে আমরা কতদিন পরে গিয়ে এক্সামটা দিতে চাই। সাধারণত প্রতিদিন যদি আমরা 2 ঘন্টা অন এন অ্যাভারেজ 2 ঘন্টা করে, এটা কিন্তু প্রতিদিন, এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না, প্রতিদিন যদি 2 ঘন্টা করে আমরা সময় ব্যয় করি সিজা এক্সাম প্রিপারেশনের জন্য, তাহলে আশা করা যায় যে 6 মাস পরে গিয়ে আমরা সেই এক্সামের জন্য বসতে পারবো। সেটা যদি আমরা প্রতিদিন গড়ে 1 ঘন্টা করে সময় দিই তাহলে সেটা 1 বছরে গিয়ে ঠেকবে। সুতরাং আমাদের প্রথম কাজ হচ্ছে প্ল্যান করা কিংবা গোল সেট করা যে আমরা আসলে কবে নাগাদ সিজা এক্সামটা দিব। যদি আমাদের প্ল্যান থাকে যে আমরা 1 বছর পরে দিব, তাহলে হচ্ছে আমাদেরকে প্রতিদিন ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক তাই হোক প্রতিদিন 1 ঘন্টা করে পড়তে হবে এবং পড়ার মতো পড়তে হবে। আর যদি চিন্তা করি যে না আমি 6 মাসের মধ্যে দিব তাহলে ডেফিনেটলি 2 ঘন্টা। যদি চিন্তা করি আমি 3 মাসের মধ্যে দিব তাহলে সেটা 4 ঘন্টার নিচে হবে না। আর প্র্যাকটিস এক্সাম যখন আমরা দিব আমরা এটা মাথায় রাখবো যে যতক্ষণ পর্যন্ত না আমার অ্যাকুরেসি অ্যাটলিস্ট 85%-এর উপরে যাচ্ছে প্র্যাকটিস এক্সামে, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা কেউ এক্সাম দেওয়ার জন্য রেডি না। 85% তাও অপটিমিস্টিক, বাট আমরা সবসময় সাজেস্ট করি 90% যদি কেউ টাচ করতে পারে দ্যাট ইজ বেটার। তার কারণ হচ্ছে রিয়েল লাইফ এক্সামে যখন কোয়েশ্চেন গুলো আসা শুরু করে তখন আমাদেরকে ওই টাইম ডিভিশনে চলে যেতে হয়। আমরা দেখবো যে আমাদের কতগুলা কোয়েশ্চেন কতক্ষণ টাইম। সো আমরা যখন এক্সামের প্রিপারেশন গুলো নিব আমরা ওভাবেই প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব যাতে করে আমার রিয়েল এক্সাম যখন দেই সেখানে যাতে আমাদেরকে কোনো ধরনের চ্যালেঞ্জ ফেস করতে না হয়। অনেকেই ট্রেনিং করতে চান, সিজা এক্সামের জন্য বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আছে, বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং করাচ্ছে। বাট আপনারা যদি এইভাবে চিন্তা করেন যে আমরা সিজা এক্সাম দিব এবং সেটা আইসাকা থেকে ট্রেনিং করব, সো আইসাকাতে বিভিন্ন ধরনের ট্রেনিং মডালিটি আছে, পার্টনার বেজ আছে, তারপর হচ্ছে আইসাকা নিজেই ডেলিভারি কোর্স দেয়, ওদের নিজস্ব ট্রেনার দিয়ে হচ্ছে কোর্সের ট্রেনিং ডেলিভারি করে এবং সেই সাথে সেলফ পেসড। অন টপ অফ দ্যাট আমাদের যে আইসাকা ঢাকা চ্যাপ্টার আছে, আমাদের আইসাকা ঢাকা চ্যাপ্টারেও এক্সাম প্রিপারেশনের জন্য 5টা ডোমেইনের উপরে ক্লাস নেওয়া হয় এবং সেটা বেশিরভাগ সময় শুক্র শনিবার করে, কারণ যারা ওখানে পড়ান প্রত্যেকেই প্রফেশনালি কোথাও না কোথাও কানেক্টেড। সো যদি আপনারা চিন্তা করেন যে না আমরা একটা ট্রেনিং করতে চাই, সেক্ষেত্রে আমাদের আইসাকা ঢাকা চ্যাপ্টারে ট্রেনিং হয়, সেখান থেকেও করতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ইনিশিয়ালি কোথাও ট্রেনিং না করে অফিসিয়াল যে বইগুলো আছে সেই বইগুলো আপনারা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড সেন্টেন্স বাই সেন্টেন্স পড়েন। আমরা যদি এই বইগুলো পড়তে পারি আমাদের কয়েকটা লাভ হবে। প্রথম লাভ হবে হচ্ছে আমাদের নলেজ বাড়বে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল সিনারিওর সাথে থিওরিটিক্যাল নলেজকে আমরা তখন মিঙ্গল করতে পারবো এবং সেই সাথে আমাদের এক্সাম প্রিপারেশনটা হয়ে যাবে। অনেক কথা তো বললাম, এখন আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা প্রথম অ্যাটেম্পটে সিজা পাস করতে চাই। অনেকের সাথে আমরা যখন কথা বলি, অনেকের সাথে আমরা যখন কথা বলি যে ভাই আপনি একবারে কিভাবে সিজা পাস করছেন বা এটা কিভাবে সম্ভব, আমাদের কাছে মনে হয় যে এটা বোধহয় খুব ডিফিকাল্ট। ডিফিকাল্ট হচ্ছে এক্সামে ফেল করা, এক্সামে পাস করাটা খুব ইজি। এক্সামে পাস করা কেন ইজি? এই কারণে ইজি যে আমরা যদি কনসেপ্ট গুলাকে ক্লিয়ার করে পড়ে যাই বা কনসেপ্ট গুলাকে ধরে ধরে পড়ে যাই তাহলে দ্যার ইজ নো ওয়ে যে আমি এক্সামে আমরা কোনোভাবেই ফেল করতে পারি, বরঞ্চ ফেল করা সহজ কারণ আমি কোনো কিছু না করেই ফেল করতে পারি। সো প্রথমবারে যদি আমরা সিজা এক্সাম পাস করতে চাই আমাদেরকে অবশ্যই যে জিনিসটা আমরা করব না সেটা হচ্ছে আমরা কোনো কিছু মেমোরাইজ করার চেষ্টা করব না কিংবা কোনো কিছু মনে রেখে মুখস্থ করে চেষ্টা করব না। যদি সেটা করতে যাই
বিপদ হওয়ার চান্স খুব হাই। আইসাকা থেকে আমরা মক মক বলবো না, প্র্যাকটিস এক্সাম আমরা কিনতে পারি আমাদের প্রয়োজন পড়লে আমরা, এবং সেটা সিমুলেশন সহ, সিমুলেটর এক্সাম সিমুলেটর সহ। সো আমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা এক্সাম সিমুলেটর সহ প্র্যাকটিস এক্সাম গুলা কিনে সেই এক্সাম গুলা দিয়ে বোঝার চেষ্টা করব যে আমাদের আসলে এক্সামের জন্য প্রিপেয়ারনেস কতটুকু। তারপরও আবার বলে রাখতেছি যে অবশ্যই আমাদের একটা ডিফাইন্ড স্টাডি প্ল্যান থাকতে হবে, আর অফিসিয়াল বইয়ের বাইরে অন্য কোনো বই না পড়াটা বেটার। কেন বলতেছি, তার কারণ হচ্ছে অফিসিয়াল বইগুলোর মধ্যে একেবারেই আইসাকা কিভাবে চায়, আইসাকার টোনটা কি, সিজার এক্সাম গুলা কিভাবে হচ্ছে, তার এক্সামের কোশ্চেন গুলা কেমন আসতেছে, সেই জিনিসগুলো বোঝা যায়। বাই অন্যান্য যেই আনঅফিসিয়াল জিনিসগুলো পত্রগুলো আছে সেগুলোর মধ্যে মাঝে মধ্যে দেখা যায় যে কোশ্চেনের অ্যান্সার হয়তো ঠিকঠাক মতো নাই, এক্সপ্লানেশনটা হয়তো প্রপারলি নাই, বা থাকলেও কারেক্ট ওয়েতে নাই। তো এই চ্যালেঞ্জ গুলো যাতে না হয় বা এই চ্যালেঞ্জ গুলোর মধ্যে যাতে আমরা কেউ না পড়ি, সেজন্য আমাদেরকে অবশ্যই অফিসিয়াল গাইড এবং অফিসিয়াল প্র্যাকটিস এক্সাম নিয়ে সবসময় প্রিপারেশন নেওয়া উচিত। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পাসিং স্কোর। প্রথমে পাসিং স্কোর সরাসরি যাওয়ার আগে আমরা একটু বুঝে নিই যে আমাদের টোটাল এক্সামটা কিরকম হয়। টোটাল এক্সাম হচ্ছে আমাদের 4 ঘন্টা বা 240 মিনিট। এর মধ্যে 150টা মাল্টিপল চয়েস বা এমসিকিউ। এখানে কোনো ধরনের শর্ট অ্যান্সার, কোনো ধরনের রিটেন অ্যান্সার কিচ্ছু না, এটা কমপ্লিটলি হচ্ছে এমসিকিউ। এবং এই 4 ঘন্টার মধ্যে আমাদেরকে এক্সাম 150টা মাল্টিপল কোশ্চেন অ্যান্সার করতে হবে। এখন এই যে অ্যান্সার করলে পাস মার্ক হচ্ছে, ডিফাইন কোনো পাস মার্ক নাই, বাট অন এন এভারেজ এখন পর্যন্ত আমরা যেটা দেখে আসতেছি সেটা হচ্ছে 450 প্লাস বা অ্যাটলিস্ট 450, এটা হচ্ছে পাসিং মার্ক। এখন এই পাসিং মার্ক 450 হচ্ছে টোটাল, বাট প্রত্যেকটা ডোমেনে আলাদা আলাদা ভাবে এক্সাম পার করতে হয়, প্রতিটা ডোমেনে আলাদা আলাদা পাস করতে হয়। আমাদের যে 5টা ডোমেন আছে, ধরা যাক আমরা স্কোর করলাম 450, কিন্তু ডোমেইন 1-এ আমার পাস মার্ক আসলো না, তাহলে ডোমেইন 1-এ ফেল করার কারণে আমার কমপ্লিট এক্সামটা আমি ফেল করব। এখানে দুই ভাবে পাস মার্ক হয়, ডোমেইন ওয়াইজ এবং টোটাল। কোনো একটা ডোমেইনে যদি আমার খারাপ নাম্বার আসে বা কোন একটা ডোমেইনে যদি আমার ফেল হয়, যদিও টোটাল মার্কে আমার পাস আসবে, বাট আমাকে তখন এক্সামটা ফেল মার্ক হবে। এবং আমরা এখন পর্যন্ত এই রেয়ার কেস পাই নাই যে আমার কোন একটা ডোমেইনে খারাপ হয়েছে বাট আমার পাসিং মার্ক আসছে। সাধারণত দেখা যায় যে কোন একটা ডোমেইনে যদি আমার খারাপ মার্কস চলে আসে তাহলে টোটালে গিয়ে আমার আসলে পাসিং মার্কটা আসে না, এবং এইটা রেঞ্জ হচ্ছে 200 to 800 স্কেলে। আইসাকা যখন এই সিজা এক্সামটাকে বা ক্যান্ডিডেট যখন সিজা এক্সামটা দিচ্ছে, এই সিজা এক্সামটা যে স্কোর হয় সেটাকে বলা হয় হচ্ছে স্কেলড স্কোরিং। যে কোনো ধরনের ভার্সন হোক, যে কোনো ধরনের ভার্সন চেঞ্জ হোক বা যাই হোক নাই হোক, এক্সামের মডালিটিটা এরকমই। এক্সামের টাইম এখন পর্যন্ত 4 ঘন্টায়, 150টা মাল্টিপল কোশ্চেন, 450 বা 450 প্লাস হচ্ছে পাসিং মার্ক। ইন এডিশন আমাদের প্রতিটা ডোমেইনে আলাদা আলাদা ভাবে পাস করতে হয়। আমরা সিজা পাস করলে আমাদের অপরচুনিটি গুলো কোথায়? প্রথমত হচ্ছে একটু আগে আমরা যেটা দেখলাম, আমাদের একটা গ্লোবাল রিকগনিশন থাকে। আপনারা যদি কখনো কেউ বাইরের ক্যারিয়ার নিয়ে প্ল্যান করার চেষ্টা করেন, কিংবা হচ্ছে যদি আমরা বিগ 4 বলি, যে আমাদের 4টা বিগ 4 ফার্ম আছে, আর্নেস্ট ইয়ং, ডেলয়েট, কেপিএমজি এন্ড পিডব্লিউসি। সো এই ধরনের যে ফার্ম, কিংবা হচ্ছে আমাদের বিভিন্ন এমএনসি গুলো আছে, লাইক আপনার গ্রামীণ টেলকোর মধ্যে যদি বলি গ্রামীণ ফোন কিংবা বাংলা লিংক, রবি, যাই বলেন,
এই জায়গাগুলোতে যখন আইটি অডিটের জন্য রিক্রুটমেন্ট হয় তখন প্রথম যে ক্রাইটেরিয়া বা কন্ডিশনটা থাকে সেটা হচ্ছে যে যেই ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তার আসলে সিজার সার্টিফিকেটটা আছে কিনা। এক্সিস্টিং জবের ক্ষেত্রে সিজা পাস করার পরে যেটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় স্যালারির একটা ইনক্রিজ হয়। এখন এই স্যালারি ইনক্রিজটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে। বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই ভ্যারি করে, ইভেন বাইরের ক্ষেত্রেও ভ্যারি করে যে আমার কোন অর্গানাইজেশন কিভাবে আমাকে বেনিফিট দিয়েছে। কিছু কিছু অর্গানাইজেশন আছে যারা এটার ইয়ারলি কস্ট দিয়ে দেয়, যে আমাদের একটা সিজা যখন আমরা পাস করে আসলাম এরপর আমাদেরকে প্রতি বছর একটা মেম্বারশিপ ফি দিতে হয়। এই মেম্বারশিপ ফিটা হচ্ছে আমাদের $200, ইনক্লুডিং লোকাল চ্যাপ্টার ফি। এখন এই যে $200 আমরা যখন দিচ্ছি তখন অনেক অর্গানাইজেশন যেটা করে সেটা হচ্ছে প্রতি বছর এই $200 পেমেন্ট দিয়ে দেয়। আবার অনেক অর্গানাইজেশন এই $200 পেমেন্ট দেয় না, কিন্তু তার ওয়ান টাইম একটা স্যালারি ইনক্রিজ দিয়ে এনহ্যান্স করে দেয়। আবার অনেকের জবের গ্রেডটা বেড়ে যায়। পার্সোনাল গেইনের কথা যদি বলি, আমার পার্সোনাল গেইন কি, সিজা পাস করার পরে আমরা যারা এখানে আছি আমরা যদি সিজা পাস করে ফেলি তাহলে আমাদের পার্সোনাল যেই বেনিফিটটা হবে সেটা হচ্ছে আমরা প্রচুর প্রফেশনাল রিসোর্সের অ্যাক্সেস করতে পারবো। যেমন এমআইটির যেই লাইব্রেরিটা আছে ডিজিটাল লাইব্রেরি, এমআইটির ডিজিটাল লাইব্রেরি আমরা যারা আইসাকার থেকে সিজা পাস করা এবং আমরা মেম্বারশিপ কন্টিনিউ করতেছি, আমাদের জন্য এমআইটির ডিজিটাল লাইব্রেরির অনেক কন্টেন্ট আমরা পাই বা আমরা সেই জায়গাগুলোতে অ্যাক্সেস করতে পারি, যেটা শুধুমাত্র এমআইটির লোকজন ছাড়া কিংবা যাদের ওখানে অ্যাক্সেস করার পারমিশন নাই তারা ছাড়া ওই ডিজিটাল লাইব্রেরিতে অ্যাক্সেস করতে পারে না। আইসাকাতে যদি আমরা মেম্বারশিপটা নেই, মেম্বারশিপ নিলে আমাদের লাভ কি? মেম্বারশিপ নিলে আমাদের লাভ হচ্ছে অনেক জায়গায় আমরা অনেক ফ্রি অ্যাক্সেস পাই, যেগুলা আইসাকার অফিসিয়াল গাইড বা অফিসিয়াল কিছু ডকুমেন্ট আছে। যেমন ওয়ান অফ দ্য রিনাউন্ড ডকুমেন্ট হচ্ছে আইটিএএফ, ইনফরমেশন টেকনোলজি অডিট ফ্রেমওয়ার্ক। সো এই যে আইটিএএফ কিংবা হচ্ছে কোভিড, এই যে ডকুমেন্ট গুলা কিংবা আমাদের বিভিন্ন ধরনের অডিটের সময় বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করতে হয়, এই বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড এগুলো তো আমাদের এক্সেসটা ফ্রি, এবং এক্সামের সময় ডিসকাউন্টেড প্রাইসে আমরা এক্সামের রেজিস্ট্রেশন করতে পারি। আমাদের ঢাকা চ্যাপ্টারে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিপি সেশন অ্যারেঞ্জ হয়, সেগুলোতে আমরা যেই সিপি সেশন গুলা ফ্রি সেগুলোতে আমরা ফ্রি সিপি আওয়ারের জন্য অ্যাটেন্ড করতে পারি, আর যেগুলা পেইড সেগুলো তো পেইডই। মেম্বারদের জন্য আরেকটা বেনিফিট হচ্ছে আমাদের এখানে আইসাকার একটা ক্যারিয়ার সেন্টার আছে যেটা গ্লোবালি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কানেক্টেড, এবং প্রতি বছর একটা ভার্চুয়াল জব ফেয়ার হয়। সেই জায়গাগুলোতে আমরা মেম্বারশিপ যদি আমাদের থাকে এবং সেই সাথে যদি আমাদের সিজার যেই সার্টিফিকেট আছে বা যেই ক্রেডেনশিয়ালটা আছে সেটা যদি থাকে তখন আমরা সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারি খুব সহজেই। আইসাকা নিজস্ব, যেটা বলছিলাম যে কেরিয়ার সেন্টার আছে ওনাদের, আইসাকা নিজস্ব একটা ক্যাটাপোর্টস কেরিয়ার কোচিং সেন্টার আছে। সো এই জিনিসগুলো আমরা তখনই অ্যাক্সেস পাবো যখন হচ্ছে আমাদের মেম্বারশিপটা থাকবে। আইসাকার একটা জব বোর্ড আছে, সো ওই আইসাকার জব বোর্ডে বিভিন্ন ধরনের জবের অপরচুনিটি থাকে এবং সেখানে আমরা আমাদের রেজিউমি বা সিভি কে পোস্ট করে রাখতে পারি, সো দ্যাট অর্গানাইজেশন যদি প্রয়োজন পড়ে তখন সেই পুল থেকে আমাদেরকে গ্লোবালি জবের জন্য ইন্টারভিউতে কল করতে পারে। এক্সাম ইনফরমেশনের মধ্যে এখানে শুধুমাত্র একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের 1st অফ অগাস্ট 2024 থেকে আমাদের সিজা এক্সাম যেটা আছে সেটা একটু কন্টেন্টের আউটলাইন গুলো আপডেট হবে, আর বাকি যে জিনিসগুলো আছে মোটামুটি একই।
অন টপ অফ দ্যাট আমাদের 1 মে 2024 থেকে আমাদের এক্সাম প্রিপারেশন মেটেরিয়াল গুলো আপডেট হবে। সো এগুলো হচ্ছে আমরা পাবো হচ্ছে 1 মে 2024 থেকে। আপডেটেড মেটেরিয়াল উইল বি অ্যাভেলেবল ফ্রম 1 মে 2024। আর আমাদের সিজা এক্সাম যে আপডেট হবে সেটা রিফ্লেক্ট হবে হচ্ছে 1 আগস্ট 2024। আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব যারা হচ্ছে সিজা দেওয়ার প্ল্যান করছেন কিংবা অনেকেই হয়তো প্রিপারেশন নিবেন, অবশ্যই আপডেটেড এক্সামের জন্যই আপনারা প্রিপারেশন নেন, কারণ হাতে সময় খুব বেশি নাই। এর মাঝখানে যদি এক্সাম দিতে যান একেবারেই কোনো ধরনের প্রিপারেশন ছাড়া অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস খুব হাই। যদি চেঞ্জ হয়েও যায় অনেকে বলবে যে কঠিন হয়ে যাবে, এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, ওগুলাতে শুনে লাভ নাই। কন্টেন্ট আপডেট হবেই, এবং এই কন্টেন্টটা যখন আপডেট হয় তখন আমাদের কাছেও আসে এবং আমরা নিজেদের স্বার্থে নিজেদের গর্জে সেই আপডেট গুলো নিয়ে আমরা নিজেরা এনহ্যান্সড হই, যাতে করে আমাদের যে কারেন্ট জব রোল আছে সেই জব রোলে আমরা ঠিক মতো পারফর্ম করতে পারি। আমাদের যে সিজার জব প্র্যাকটিস কিংবা এক্সাম প্রিপারেশন, আমাদের হচ্ছে 5টা ডোমেইন এখন পর্যন্ত। ডোমেইনে তেমন কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র পার্সেন্টেজে চেঞ্জ হয়ে গেছে বা চেঞ্জ হবে। যেমন ডোমেইন 5 আগে ছিল 25%, এখন এটি একটু বেড়ে 27% হবে। তারপর হচ্ছে ইনফরমেশন সিস্টেম অপারেশন এন্ড বিজনেস রেজিলিয়েন্সি আগে ছিল 20%, এটা 23% হবে। মানে হচ্ছে ডোমেন ওয়াইজে বা ডোমেইনের খুব বেশি কিছু চেঞ্জ হয় না। যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পার্সেন্টেজ চেঞ্জ হয়, যে কোন চ্যাপ্টার থেকে বা কোন ডোমেইন থেকে কত পার্সেন্ট কোশ্চেন আসবে সেটা চেঞ্জ হয়। আরেকটা যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে আমাদের নতুন বা ইমার্জিং যদি কোনো টেকনোলজি আসে সেটা হয়। যেমন এআই। এআই হচ্ছে এইবার আমাদের যে সিজার কন্টেন্ট যেটা আপডেট হবে সেখানে এআই এর জিনিসগুলো আসবে, ব্লক চেনের জিনিসগুলো থাকবে। তো এভাবে করে কন্টেন্ট গুলো আপডেট হবে। আমরা জাস্ট একটু দেখবো যে আমাদের ডোমেইন গুলার মধ্যে কি ধরনের কন্টেন্ট থাকে বা আমাদের ডোমেইন গুলাতে কি আছে, যেগুলা আমরা যদি পড়ি, জানি এবং বুঝি তাহলে এক্সামে আমাদের পার করতে সুবিধা হবে। ডোমেইন ওয়াইজ যদি যায়, প্রতিটা ডোমেইনে 2টা করে ভাগ থাকে, একটা হচ্ছে প্ল্যানিং, একটা হচ্ছে এক্সিকিউশন। আমাদের প্রথম যে ডোমেইন সেটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম অডিটিং প্রসেস। এই ডোমেইনটা পুরোটা কথাবার্তা বলা হচ্ছে ইনফরমেশন সিস্টেমে কিভাবে সিস্টেমকে আমরা কিভাবে অডিট করব, অডিট করার প্রসেস কি, অডিটকে কিভাবে ম্যানেজ করতে হয়, একটা অডিট প্রজেক্টকে কিভাবে ম্যানেজ করতে হয়। তারপরে হচ্ছে অডিট করার সময় আমরা যে স্যাম্পলিং করি, স্যাম্পলিং এর টেকনিক্স গুলা কি, কিভাবে করলে আমাদের ডিটেকশন রিস্কটা কমে যাবে। তো এই তারপরে হচ্ছে আমরা রিপোর্টটা কিভাবে ক্রিয়েট করব, কমিউনিকেশন কার সাথে করব। এই তারপর হচ্ছে আমাদের আহ বিভিন্ন ধরনের কন্ট্রোল নিয়ে কথা বলে, যে আমাদের কন্ট্রোল কি, কন্ট্রোল অবজেক্টিভ কি, কন্ট্রোলের কতগুলো টাইপ আছে। তারপরে রিস্ক বেসড অডিট, আমরা এখন অনেকেই কথায় কথায় রিস্ক বেসড অডিটের কথা বলে বসি। সো রিস্ক বেসড অডিটটা আসলে কি, এটা কিভাবে প্ল্যান করতে হয়, অডিটের কত ধরনের টাইপ আছে, কোন ধরনের টাইপের অ্যাসেসমেন্ট কিভাবে করব, এই যে কমপ্লিট নলেজটা সেটা আমরা পাই হচ্ছে ডোমেন 1 থেকে, দ্যাট ইজ ইনফরমেশন সিস্টেমস অডিটিং প্রসেস থেকে। ডোমেন 2 হচ্ছে আমাদের গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট অফ আইটি। আমরা এখানে হয়তো অনেকেই আইটিআইএল নিয়ে আমাদের খুব খুব ভালো ধারণা আছে, কিংবা হচ্ছে আমরা হয়তো অনেকে আইটিআইএল সার্টিফাইডও। তো এইখানে এই জিনিসটা কিছুটা হলেও হেল্প আউট করবে। এটা হচ্ছে কমপ্লিটলি গভর্নেন্সের সাইড থেকে ডোমেনটাকে ডিজাইন করা। এটা হচ্ছে মূল ফোকাস করে হচ্ছে আমাদের গভর্নেন্স, ইনফরমেশন সিকিউরিটি বা ইনফরমেশন সিস্টেমস এর গভর্নেন্সটা কেমন হবে, আমাদের এখানে অর্গানাইজেশনাল স্ট্রাকচার কি, পলিসি প্রসেস, পলিসি এগুলা কি, এগুলা কিভাবে আউটলাইন করতে হয়, পলিসির মধ্যে সাধারণত কি থাকতে হবে, এমপ্লয়িকে কিভাবে কন্ট্রোল করতে হবে। তারপর হচ্ছে আমাদের এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টটা কিরকম, আমাদের কি ধরনের ম্যাচুরিটি মডেল আছে, আমাদের ডিফারেন্ট ল রেগুলেশন গুলো আছে, যেমন সক্স, সক্স এর কথা আমরা বলে থাকি। তারপর হচ্ছে আমাদের সক্স মানে হচ্ছে সার্ভান্স অক্সলি অ্যাক্ট, এটার কথা বলে থাকি।
তারপরে গ্রামা বিলের কথা বলে থাকি, তারপর হচ্ছে হিপ্পার কথা বলে থাকি। সো এই যে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ধরনের ল গুলো আছে, এই ল গুলো আসলে কিরকম, ল এর মধ্যে কি বলা আছে, জাস্ট এই আইডিয়া গুলা দেয়। এখানে ল পড়ানো হয় না, বাট ল এর মধ্যে কি জিনিসটা আছে, হাই লেভেলের ল, ওই ল, স্পেসিফিক ল দিয়ে কি হবে সেই জিনিসগুলো এখানে আমাদেরকে বুঝতে হয়। আর আইটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমার আইটি রিসোর্সকে কিভাবে ম্যানেজ করতে হয়। আমরা যদি কোনো কিছু কিনি, দ্যাট ইজ অ্যাকুইজিশন এন্ড মার্জার বা অ্যাকুইজিশন এন্ড ম্যানেজমেন্ট কিভাবে হবে, আমাদের কেপিআই কেআরআই দ্যাট ইজ পারফরমেন্স মনিটরিং কিভাবে হয়, এবং সবশেষে কোয়ালিটি অ্যাসুরেন্স বা কোয়ালিটি ম্যানেজমেন্ট আমরা কিভাবে এনশিওর করি। প্রতিটা জিনিস অডিটের পার্সপেক্টিভে, এখানে অপারেশনের কিচ্ছু নাই, জাস্ট আইটি গভর্নেন্স। এটা অডিটের পার্ট থেকে যে আইটি গভর্নেন্সে অডিট কিভাবে হবে, আইটি ম্যানেজমেন্টকে একজন অডিটর বা আইএস অডিটর কিভাবে আইটি ম্যানেজমেন্টকে অডিট করবে। 3 নম্বর ডোমেনটা হচ্ছে আমাদের ইনফরমেশন সিস্টেমস অ্যাকুইজিশন, ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন। দ্যাট ইজ আমার কোনো ইনফরমেশন সিস্টেমস কে যদি আমরা অ্যাকুইজিশন করতে হয় বা কিনতে হয়, কিংবা ডেভেলপ করতে হয়, কিংবা ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে আমরা এবার এটা কিভাবে করব, আমার এখানে শুরু থেকে কিভাবে শেষ হবে, দ্যাট ইজ আমার এসডিএলসি কেমন হবে, এটা কি আমার ওয়াটারফল মডেলে যাবে নাকি স্পাইরাল মেথোডোলজিতে যাবে, আমার টেস্টিং মেথোডোলজি গুলা কি হবে, আমার সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টের কি হবে, আমার সোক টেস্ট কি হবে। এই বিভিন্ন টাইপের এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হয়। তারপর হচ্ছে আমাদের সিআর কিভাবে রেজ করতে হয়, বা সিআর আমরা কি, সিআর এ কি থাকে, চেঞ্জ রিকোয়েস্টের মধ্যে কি থাকে, আমার কনফিগারেশন, আমার একটা কনফিগারেশন ম্যানেজমেন্ট রিভিউ আমি কিভাবে করব, আমার রিলিজ ম্যানেজমেন্ট কিভাবে আমি রিভিউ করব, দ্যাট ইজ আমার একটা ভার্সন থেকে আরেকটা ভার্সনে যখন যাচ্ছি, কিংবা হচ্ছে আমার একটা প্রোডাক্ট ভার্সন 1 থেকে যখন ভার্সন 1.1 এ যাচ্ছে, এই রিলিজ ম্যানেজমেন্ট গুলো আমরা কিভাবে করি। আমার সিস্টেম যদি মাইগ্রেট হয়, আমরা অনেকে ইআরপি ইউজ করি, ইআরপি যদি আমার একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যদি মাইগ্রেট করতে হয়, কিংবা আমার যদি কোনো একটা ছোট সিস্টেমের ডাটাবেসকে মাইগ্রেট করতে হয়, কিংবা আমার কোনো বেস ভার্সনকে আপডেট করতে হয়, তো এই জিনিসগুলো তখন আমরা কিভাবে অডিট করব। এবং সবশেষে পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ দিয়ে আমরা এই ডোমেনটা শেষ করি। 4 নম্বর ডোমেনটা আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের অপারেশন এন্ড বিজনেস রেজিলিয়েন্সি। দ্যাট ইজ আমার ব্যবসা তো চলতেছে, যদি কোনো কারণে আমার ইনসিডেন্ট হয় এবং ইনসিডেন্টের কারণে আমার বিজনেস যদি হ্যাম্পার হয়, তাহলে ওই ইনসিডেন্টাল মোমেন্টে কিভাবে আমরা ব্যবসাটাকে কন্টিনিউ করব, দ্যাট ইজ কোনো ধরনের ইম্প্যাক্ট ছাড়া কিংবা মিনিমাম ইম্প্যাক্টে কিভাবে আমরা ব্যবসা কন্টিনিউ করব, সেইটাকে আমরা এখানে বোঝার চেষ্টা করি। এবং সবশেষ যে ডোমেনটা সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন অ্যাসেটের কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি, দ্যাট ইজ আমার ইনফরমেশন সিস্টেমের যে এনভায়রনমেন্ট আছে, এখানে আমার বিভিন্ন ধরনের সিস্টেম, সার্ভার, নেটওয়ার্ক, এন্ড পয়েন্ট, আমার ডাটা ক্লাসিফিকেশন, আমার ডিএলপি, তারপরে হচ্ছে আমার এসডিএন, আমার যত ধরনের অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে কন্টিনিউয়াসলি আমার থ্রেট মডেলিং হচ্ছে, থ্রেট হান্টিং হচ্ছে, আমার জিরো ডে অ্যাটাক আসতেছে। এই জিনিসগুলা থেকে যদি আমরা প্রোটেক্ট করতে চাই, তাহলে অডিটর এখানে কিভাবে জিনিসগুলোকে অডিট করবে। এইভাবে করে আমাদের 5টা ডোমেইন শেষ হয়। আমরা যদি আইসাকার সাথে ইনভলভ হতে চাই, যে আমরা আইসাকা কমিউনিটির সাথে ইনভলভ হব, তাহলে প্রথমত হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আইসাকার একটা ওয়েবসাইট আছে, আপনারা জাস্ট গুগলে আইসাকা লিখে সার্চ করলেই হবে, ওইখানে গেলেই আপনারা আইসাকার বিশদ ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়া লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, এইসব জায়গাগুলোতেও আপনারা চাইলে অ্যাড হয়ে যেতে পারেন। আর আপনারা যদি কেউ মেম্বার হতে চান কিংবা ঢাকা চ্যাপ্টারের সাথে কমিউনিকেট করতে চান, আমি নিজে ঢাকা চ্যাপ্টারের সাথে অ্যাক্টিভলি ইনভলভ, সো আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের নিড অনুযায়ী যেই জায়গাটাতে গেলে বা যার সাথে কথা বলে আপনাদের পারপাসটা ফুলফিল হয় তার সাথে কানেক্ট করে দিতে। সো আমরা যদি বলি যে আমাদের আসলে
সিজার সম্পর্কে যতটুকু বলার ছিল বক্তব্য খুব সহজ করে আমি চেষ্টা করেছি সহজ করে বলার জন্য, জানি না কতটুকু পেরেছি বা বোঝাতে পেরেছি। সো আপনাদের যদি কারো কোনো ফিডব্যাক, কারো কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ আমাকে করতে পারেন, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। Thank you, থ্যাংক Raisul ইউ bhai. Thanks for your nice presentation and demonstration. Sorry, Pokrul bhai, কিছু বলতে চাচ্ছিলেন? না প্লিজ কন্টিনিউ করুন। ওকে, আমি মোহাম্মদ ইয়াসিন নুরি। আমার কিছু কোশ্চেন হলো যে যদি আপনার কোনো প্রবলেম না থাকে একটু আপনার ভিডিওটা শেয়ার করলে ভালো হয়, আমরা আপনাকে একটু দেখতে পাই আর কি। যদি কোনো প্রবলেম না থাকে, কারণ একদিন দেখা তো ভুলে গেছি মনে হচ্ছে। আমাকে আসলে আনফরচুনেটলি আমি ফিজিক্যাল ইভেন্ট গুলোতে যেতে পারি নাই কিছু কারণে, বাট আমি ভিডিওটা অন করে দিচ্ছি, জাস্ট আমাকে একটু টাইম অ্যালাউ করবেন। ওকে, আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আসলে সিসা এবং 27001 এই দুইটার মধ্যে ডিফারেন্স, এবং আমরা যারা ট্রাই করতেছি যে এই ধরনের সার্টিফিকেশন অডিটে যেতে চাচ্ছি, তাহলে কোনটা দিয়ে আমরা শুরু করতে পারি বা কোনটা আমাদের জন্য মোর ইজি হবে, বা এইটা সম্পর্কে একটু আমার জাস্ট জানার আছে। আমি একটু ভিডিওটা অন করে দিই, তারপরে ভাই আমি আপনার কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি। আমাকে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাইয়া, থ্যাংক ইউ। জি। সো ভাইয়ার কোশ্চেনটা হচ্ছে সিজা, প্রথম প্রশ্ন হচ্ছে সিজা এবং আইএসও 2700 এর মধ্যে পার্থক্যটা কোথায়, তাই না? তো সিজা এবং আইএসও 2700 হচ্ছে, আইএসও 27001 হচ্ছে আমাদের শুধুমাত্র স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করে। আইএসও 27001 আমরা বলি হচ্ছে ইমপ্লিমেন্টেশন বলি আমরা। আইএসও 27001 দুইটা বস্তু আছে, একটা হচ্ছে লিড অডিটর আর একটা হচ্ছে ইমপ্লিমেন্টার। এইখানে আমাদের অনেকগুলো কন্ট্রোল থাকে, সেই কন্ট্রোল গুলোকে যখন আমরা কমপ্লাই করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি, তখন আইএসও থেকে আমরা একটা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারি, যেটা আইএসও অর্গানাইজেশনকে একটা সার্টিফিকেট দেয় যে এই অর্গানাইজেশন আইএসও 27001 সার্টিফাইড। আর ইন্ডিভিজুয়ালি যখন আমরা আইএসও 27001 এক্সাম পাস করি, তখন আমাদেরকে একটা ক্রেডেনশিয়াল দেয় যে মিস্টার এক্স ওয়াই জেড হচ্ছে আইএসও 27001 এলএ সার্টিফাইড বা লিড অডিটর সার্টিফাইড। সিজার যেটা করে, সিজার হচ্ছে 5টা ডোমেইন নিয়ে কাজ করে, আর আইএসও 27001 হচ্ছে স্পেসিফিক কন্ট্রোল ওরিয়েন্টেড, ও কন্ট্রোল নিয়ে কাজ করে। আইসাকা অর্গানাইজেশন গুলোকে কোনো ধরনের সার্টিফিকেট প্রোভাইড করে না, রেদার শুধুমাত্র ক্যান্ডিডেট বা মেম্বার যারা থাকে তাদেরকে ইন্ডিভিজুয়ালি সার্টিফিকেট প্রোভাইড করে। আইএসও আমরা যদি কেউ ইন্ডিভিজুয়ালি আইএসও এক্সাম দিয়ে পাশ করি, তাহলে হচ্ছে আমরা আইএসও সার্টিফিকেট পাবো, এবং অর্গানাইজেশন যদি তার সাইড থেকে সবগুলো কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে পারে এবং প্রুফ করতে পারে যে হ্যাঁ আমি সবগুলো কন্ট্রোল ইমপ্লিমেন্ট করছি, তাহলে অর্গানাইজেশনকে আইএসও 27001 একটা সার্টিফিকেট দেয়, যেটার বেসিসে আপনারা প্রায় দেখবেন যে বিভিন্ন অর্গানাইজেশন বা স্পেশালি ব্যাংক গুলো বলে যে আমরা আইএসও 27001 সার্টিফাইড। দুইটার মধ্যে মূল পার্থক্য হচ্ছে সিজা, আমি রাইসুল, সিজা সার্টিফাইড মানে হচ্ছে আমি এখন অডিটর হিসেবে কাজ করার জন্য প্রিপেয়ার্ড, কিংবা আমি অলরেডি অডিটর হিসেবে কাজ করতেছি, যেটাকে আরেকটু এনহ্যান্স করে যে আমি এখন গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী অর্গানাইজেশনকে অডিট করতে পারবো। আর আইএসও 27001 শুধুমাত্র কাজ করে হচ্ছে কন্ট্রোল ইমপ্লিমেন্টেশন নিয়ে, নাথিং মোর নাথিং লেস। বুঝতে পারছি ভাইয়া? জি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, খুব সুন্দরভাবে। রাইসুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে যেহেতু 1 মে থেকে কিছু ম্যাটেরিয়াল আপডেট হচ্ছে এবং 1 অগাস্ট থেকে এক্সামের কিছু ইনফরমেশন আপডেট হবে, সো আমি যতটুকু জানি যে একদম এন্ড অফ দ্য ইয়ার, মানে নভেম্বর ডিসেম্বরের দিকে আইসাকা বা সিসা এক্সামের একটা ডিসকাউন্ট অফার থাকে, যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রথম কোয়ার্টার পর্যন্ত এক্সাম প্রিপারেশন দেয়া যায় বা এক্সাম দেয়া যায়।
সো এইটা কতটুকু ট্রুথ? আর আমরা যদি প্রিপারেশন নেই, বা আমরা যদি প্রিপারেশন নেই যে নেক্সট ইয়ারের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের যে কোনো একটা সেশন, যে কোনো একটা সময়ে বসতে চাই এক্সামে, সো তাহলে প্রিপারেশন, ডকুমেন্টেশন কালেকশন এবং স্টাডি, আর হচ্ছে আহ, এই এই জিনিসগুলো একটু যদি বলতেন, ডকুমেন্ট কালেক্ট করা বা এই ইয়াগুলো কমপ্লিট করে কোথা থেকে পাবো? আচ্ছা, আপনারা যখন আমি একটু শেয়ারটা বন্ধ করে আপনাদেরকে আমি একটু ওয়েবসাইটে নিয়ে যাই, তাহলে সেটা হচ্ছে বেটার হয়। আমি জাস্ট প্রেজেন্টেশন স্লাইডটা একটু স্টপ করে দিচ্ছি, জাস্ট আপনাদের আইটেকার সাইটে নেওয়ার জন্য। একটা সেকেন্ড ভাই, জাস্ট একটু টাইম অ্যালাউ করুন। ভাই সেখানে আস্তে আস্তে আমি একটা মেসেজ দিই রাসেল ভাইয়ের সাথে। সে বিষয়টা হলো আমরা যারা জন্য প্রিপারেশন অথবা আমরা তো অনেকেই আছে যে আমরা হয়তো সিসা নিয়ে প্ল্যান করছি না, নিয়ে প্ল্যান করতেছি, পিএমও হতেছে। তো সে জায়গা থেকেও আমরা একটা সেশন অ্যারেঞ্জ করছি। আহ, সেখানে একদম স্টেপ বাই স্টেপ ট্রেনিং এর মতো করেই করবো। যারা পিএম নিয়ে প্ল্যান, প্রথমে রোড টু পিএমও নিয়ে একটা সেশন করবো 5টা ক্লাসের। সেটা 1.5 ঘন্টা করে 5 দিন হবে কন্টিনিউয়াসলি, সেটা একদিন পর পর শেষ করলে যারা স্পেসিফিক পিএমপি নিয়ে প্ল্যান করতেছেন তাদের জন্য আমরা 12টা ক্লাসের অ্যারেঞ্জ করবো ইনশাল্লাহ। পিএমপি বা পিএমওর ক্ষেত্রে আমরা যেটা বলবো যে সেই জায়গা থেকে পিএমপি, প্রিন্স ট্রু বা সামারি ডিটেলস এবং কেন দিব সেই বিষয়গুলো নিয়ে পিএম এর ক্ষেত্রে ডিটেলস তিনি আলোচনা করবেন। কিন্তু যারা পিএমপি স্পেসিফিক অথবা তার আরো ডিটেলস বা এক্সাম প্রিপারেশন নিতে চান সেটার জন্য 12টা ক্লাস থাকবে। আপনারা অবশ্যই সেখানে জয়েন করবেন এবং হোপফুলি যে এটা আমাদের খুব ভালো একটা আউটপুট দিবে। আর সিসা নিয়ে যেটা বলতে চাই, যারা সিসা প্ল্যান করছি না, যে আমরা পিএমপি নিয়ে প্ল্যান করছি কিন্তু সিসা প্ল্যান করতেছি না, অ্যাজ এ হেড অফ আইটি বা সিআইও সিটি হিসাবে আমরা আমাদের কেরিয়ারে আমরা যখন কোন ইন্ডাস্ট্রিতে লিড দিয়ে যে হেড অফ আইটি হিসেবে, তখন আমাদের ইন ফিউচার আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানই আইটি অডিট হবে, সেটা ফাইন্যান্সিয়াল বা নন ফাইন্যান্সিয়াল সেক্টরে। তো আমি যদি যে সিসা নিয়ে স্টাডি করি কিংবা সার্টিফাইড হই করি, তখন বাইরের কোন ফার্ম বা কোন ইনস্টিটিউশন যখন আমার অডিট আসবে, অফকোর্স আমাকে সিস্টেম বা আমাকে হেল্প করবে এই স্টাডিটা, যে আমার অর্গানাইজেশনে যে ওনারা অডিট করতেছে কতটা অথেন্টিক হয়তো করতেছে, কতটা পারফেকশন আছে, এবং আমার অর্গানাইজেশন আমাকে ভ্যালুয়েবল করবে বা অর্গানাইজেশন জানবে যে এই অর্গানাইজেশন একজন সিসা অলরেডি আমার অর্গানাইজেশনকে এভাবে সাপোর্ট দিচ্ছেন। তো থ্যাংক ইউ রাইসুল ভাই, আপনি অলরেডি আবার শুরু করেছেন, আপনি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ ভাইয়া। সো এইটা হচ্ছে যেটা বলতেছিলাম, যে স্ক্রিনটা নিশ্চয়ই দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের আইসাকার যে সাইট, এটা হচ্ছে আমাদের আইসাকার সাইট। এবং এইখান থেকে ভাইয়ের একটা একটা করে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন ছিল হচ্ছে আপনার আমাদের প্রথম প্রশ্ন ছিল হচ্ছে আমাদের সেপ্টেম্বরের দিকে বা একটা বছরের নির্দিষ্ট সময়ে কিছু ডিসকাউন্টেড প্রাইস থাকে, যেটা দিয়ে আমরা মেম্বারশিপ প্লাস এক্সাম ফি দুইটাই দিতে পারি, হুইচ ইজ ভেরি ট্রু। এটা প্রতি বছরের একটা নির্দিষ্ট সময়, আমি এক্সাক্ট টাইমিংটা এই মুহূর্তে মনে নাই, লাগলে আমি জেনে দিচ্ছি পরে। বাট অবশ্যই এটা ট্রু যে ডিসকাউন্টেড প্রাইসে আমরা রেজিস্ট্রেশন করতে পারি, মেম্বারশিপের জন্য রেজিস্ট্রেশন করতে পারি, এবং আমরা এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে পারি। এটা হচ্ছে এক। সেকেন্ডলি হচ্ছে আমরা কন্টেন্ট গুলা কোথায় পাবো? আমাদের যে আইসাকার বিভিন্ন ধরনের নতুন নতুন কন্টেন্ট আসতেছে, কিংবা হচ্ছে এক্সামের অনেক কিছু চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলোর জন্য তো বই লাগবে বা বুকস লাগবে। তা সেগুলো আমরা কোথায় পাবো? সেগুলো আমরা রিসোর্স থেকে পাবো, কিংবা আমরা যদি এখানে মেম্বার, এখানে হচ্ছে জাস্ট লিখবো SISSC এক্সাম দিয়ে যদি আমরা সার্চ করি, এইখানে দেখেন সিজনিয়ে যত কিছু আছে সবকিছু চলে আসে। এবং আমরা যখন
আরো কিছু খুঁজতে যাব, আমাদের এখানে স্টোর আছে, স্টোর থেকে আমরা চাইলে অনেক কিছু কিনতে পারবো। এখান থেকে দেখেন এই এক্সাম প্রিপারেশন বলে একটা জায়গা আছে, এখান থেকে আমরা আমরা যে জিনিস আমাদের যে জিনিসটা দরকার ঠিক সেই জিনিসটা খুঁজে নিয়ে বের করে আমরা এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবো, রিসোর্সটাও কিনতে পারবো। সো ভাই আপনার কোশ্চেনের অ্যান্সার কি পাওয়া গেল? জি, ধন্যবাদ। আমি এই ফখরুল ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই, পিএমপি বা সিসা সার্টিফিকেশন সবগুলো সার্টিফিকেশনে আসলে আমাদের কাজে লাগে, ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এখন বর্তমানে কোম্পানিগুলো ইন্টারনাল অডিটর রাখে, যেখানে আসলে সিসা বা সিইএ এই ধরনের যত সার্টিফিকেশন আছে তাদেরকে আসলে ইন্টারনাল অডিটর হিসেবে ট্রিট করে। সো এক্সটার্নাল অডিটররা আসার আগেই দেখা যায় কোম্পানি নিজে থেকেই প্রিপারেশন নেয় টু বি সেফ। So there is a lot of opportunity with the মানে সার্টিফিকেশন। সো আই থিঙ্ক আমরা যদি সার্টিফিকেশন নিতে পারি, অ্যাডপ্ট করতে পারি, তাহলে আমাদের জন্য বেশি হেল্পফুল হবে সব জায়গাতেই, সেটা হেড অফ আইটি হিসেবে হোক, অডিটর হিসেবে হোক। সো ইট উইল বি অ্যাডেড মোর ভ্যালু। থ্যাংক ইউ। এন্ড থ্যাংক ইউ রাইসুল ভাই, আপনি উত্তর দিয়েছেন এবং খুব ভালো একটা প্রেজেন্টেশন, আপনার কাছ থেকে অনেক কিছু জানতেও পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। জি ভাইয়া, আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে? রাইসুল ভাই, যদি অন্য কেউ প্রশ্ন, আসলে অন্য কেউ সুযোগ দিতে চাচ্ছিলাম, যদি অন্য কেউ না করে তাহলে এক্সাম ফি কত এই সিসা এক্সামের? $575 ভাই। কত? 575, $575 এখন আমি পর্যন্ত। এই 575-এ আমি কতবার এক্সাম হিট করতে পারবো? একবার, একবার। একবার, একবার। ম্যাম, জি। এটা আর তো রাইসুল ভাই মেম্বারের জন্য 575, নন মেম্বার মানে মেম্বারের আরেকটু জন্য বেশি। 575, নন মেম্বারের জন্য প্রবাবলি $700 মতো। জি, আহ, এই এই পরীক্ষা কি পিয়ারসনি কন্ডাক্ট করে না অন্য অন্য কোনো ভাবে এটা হয় এক্সামটা? এক্সামটা পিয়ারসনই কন্ডাক্ট করে, পিয়ারসনি বিইউটি। কন্ডাক্ট করে। আর হচ্ছে আমার গ্লোবাল এবং লোকাল মেম্বারশিপের জন্য এবং গ্লোবাল দুটার জন্য কি সেপারেটলি আমাকে রেজিস্ট্রেশন করতে হবে, না একটা করলেই দুইটা হয়ে যায়, কোনটা? আপনার মেম্বারশিপ গ্লোবাল হবে, আপনি যখন আইসাকাতে মেম্বারশিপ হিসেবে রেজিস্ট্রেশন করব জি, তখন হচ্ছে গ্লোবাল মেম্বারশিপ হয়ে যায়। আর এক্সাম যখন দিয়ে আমরা পাস করে আসবো তখন সিজার যে ক্রেডেনশিয়ালটা থাকবে এইটা আপনার পোর্টালে থাকবে, ঠিক আছে? জি। পোর্টাল থেকে আপনি নামায় নিতে পারবেন। আর থার্ডলি হচ্ছে লোকাল চ্যাপ্টার। লোকাল চ্যাপ্টার হচ্ছে আমরা যখন আমাদের প্রতি বছর মেম্বারশিপ ফি দিতে হয় $200, এই $200 মধ্যে $55 হচ্ছে আমাদের হ্যাঁ $55 হচ্ছে আমাদের লোকাল চ্যাপ্টার ফি, আর $145 হচ্ছে আমাদের মেম্বারশিপ রিনিউয়াল ফি। ওকে। এবং এই যে সার্টিফিকেশন ভ্যালিডিটিটা কতদিন থাকে সিসার, বা রিনিউ করতে? প্রতি বছর রিনিউ করতে হয় ভাইয়া, প্রতি বছর রিনিউ করতে হয়। এবং রিনিউ শুধুমাত্র যে আপনি মেম্বারশিপ ফি দিলে রিনিউ হবে ঘটনাটা সেরকম না। আপনার প্রতি বছরে 120 সিপিই জমা দিতে হয়, এক বছরের সাইকেলে 120 সিপিই জমা দিতে হয়। যে আমরা কন্টিনিউয়াস এডুকেশনে আমি কোথাও না কোথাও আছি, মানে হয় আমি কোনো একটা সার্টিফিকেশন করেছি, কিংবা হচ্ছে আমি কোনো একটা সিপিইতে অ্যাটেন্ড করছি, কিংবা হচ্ছে আমি আমার কোনো নলেজ লেভেলে এনহ্যান্স করার জন্য এমন কিছু করছি যেটার জন্য আমাকে কন্টিনিউয়াস প্রফেশনাল এডুকেশন হিসেবে পয়েন্ট দিবে। সো এভাবে করে আমাদেরকে প্রতি বছর ইয়ারলি বেসিসে 120 সিপি কালেক্ট করে জমা দিতে হয়, ঠিক আছে? জি। এবং সাথে মেম্বারশিপ ফিটা দিতে হয়। এই দুইটা দেওয়ার পরে আপনার ওই মেম্বারশিপ ফিটা এবং হচ্ছে সার্টিফিকেটের যে রিনিউয়াল ডেট দুইটাই রিনিউ হয়, এবং এটা প্রতি বছর করতে হয়।
ম্যাটেরিয়াল গুলা কি আমরা আপনার কাছ থেকে হেল্প পেতে পারি কিনা? আমরা কি ব্যাপারে ভাই বুঝি নেই। এই যে ম্যাটেরিয়ালস গুলা, আপনি যে বই নামানো বা এগুলা পিডিএফ গুলা। লাস্ট বইটা আছে, কারণ নতুনটা এখনো মার্কেটে আসে নাই, সো নতুনটা এখনই আমার কাছে নাই, কারণ ওটা নতুনটা হচ্ছে যেহেতু পয়সা দিয়ে কিনতে হবে, আমার কাছে পয়সা দিয়ে কেনা যেটা আছে সেটা হচ্ছে আগেরটা। তো আমি আগেরটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো, নো ইস্যু। বাট নতুন যেটা আসবে সেটা আসলে কারো না কারো পয়সা খরচ করে কিনতেই হবে, কিছু করার নেই। ওকে, থ্যাংক ইউ রাইসুল ভাই, and thank you ফখরুল ভাই for organize this such a nice session. Thank আচ্ছা, you. আমার একটা কোশ্চেন ছিল, ইফ ইউ জি আমি অ্যালাউ ইমরান জি বলছিলাম। ভাই, please। জি রাসেল ভাই, থ্যাংক ইউ রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই বলেছে যে আপনি একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন। মানে সিসা বা সিজন, হ্যাঁ, এগুলি আসলে মোটামুটি আমাদের লেভেলে খুবই কি মানে খুবই ইম্পর্টেন্ট একটা আসলে কোর্স আসলে বলবো আর কি, অ্যাটলিস্ট ট্রেনিংটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আমাদের দুটো সেটা অলরেডি একজন বলেছেন যে আপনি রিসার্চটা যদি অ্যাটলিস্ট লেটেস্টটা না হোক, প্রিভিয়াস কোনো পিডিএফ বা কোনো প্র্যাকটিস বুক যদি থাকে একটু আমাদের সাথে শেয়ার করলে আমরা হয়তো বা এটা যাতে একটু গো থ্রু করতে পারবো। sure। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি একটু বলেন যে আমি অনেক জায়গায় জানি সিসারের ট্রেনিং হয়, হ্যাঁ, তো আসলে আপনি যেহেতু করেছেন আমাদের জন্য ভালো অফলাইনের সিসার ট্রেনিংটা বা সিজন যদি বলি, এই ধরনের ট্রেনিংটা কোথায় করলে ভালো হয়? আইসাকার ঢাকা চ্যাপ্টারে, আমাদের ঢাকা চ্যাপ্টারে ট্রেনিং হয়। সো আপনারা যদি কেউ ট্রেনিং করতে চান, 4-5 জনের যদি অ্যাটলিস্ট 5-7 জনের যদি কোনো একটা গ্রুপ হয়, আমাকে জি। জানায়েন, আমি হচ্ছে ঢাকা চ্যাপ্টারের কথা বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, that's great। তাহলে হচ্ছে হয়তো আমাদের আইটিএলসি গ্রুপে যারা আছেন তারা যদি কোনো ইন্টারেস্ট ফিল করেন, আমরা কয়েকজন মিলে যদি এটা করতে পারি, হয়তো বা সেখানে একটা হবে। কারণ অনেকে ট্রেনিং দেয়, ফর এক্সাম্পল আমি বলবো না যে যারা ট্রেনার দে আর ব্যাড বা সামথিং, বাট অনেক সময় হয় না যে আসলে প্র্যাকটিক্যাল নলেজ এবং একজন আছে যে খুব বুক ভালো বুঝে বা অনেক কাইন্ড অফ মুখস্থ বিদ্যা বলেন বা সেটা ট্রেনিং দিচ্ছে, আর একদম প্র্যাকটিক্যালি ট্রেনিং দিচ্ছে, ওই ট্রেনিংটা আসলে খুব ইফেক্টিভ হয় আমাদের জন্য। তো ওই ধরনের জি নলেজেবল, ওই ধরনের প্র্যাকটিক্যাল ট্রেনার যদি থাকে, দেন হচ্ছে আমরা হচ্ছে খুব ইজিলি আসলে জিনিসগুলি বুঝতে পারবো। শিওর ভাই, আপনারা মানে আমরা আইটিএলসি গ্রুপ থেকে যদি আমাদের একটা গ্রুপ হয়, যে ধরা যাক 7 জন 8 জন বা 5 জনের একটা গ্রুপ হলো, আমাকে একটু নক দিয়েন যদি গ্রুপ হয়, আমি হচ্ছে ইয়ার সাথে ঢাকা চ্যাপ্টারের সাথে কমিউনিকেট করে দিব, সমস্যা নেই। আর আপনারা এছাড়াও আপনারা যদি চ্যাপ্টারের সাথে এঙ্গেজ হতে চান বা হচ্ছে চ্যাপ্টারের সাথে থাকতে চান, কিংবা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কথা বলতে চান, আহ, ওখানে একজন কন্ট্যাক্ট পারসন আছে, আমি তার নাম্বারটা, ওর সাথে কথা বলে ওর নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সো দ্যাট আপনাদের যত ধরনের কোয়েরি থাকবে কিংবা হচ্ছে যত ধরনের জিজ্ঞাসা থাকবে সরাসরি চ্যাপ্টার থেকে জেনে নিতে পারবেন। আর আমি তো আছি, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। এটা ভালো লাগছে। ইনশাল্লাহ আমার মনে হয় যে এটা একটা ডিসকাশন হতে পারে যে কারা কারা করতে চাচ্ছে, এবং করলে একটা গ্রুপ হয়ে হয়তো বা আমরা এটা একটা ইনিশিয়েশন নেওয়া যেতে পারে, দেন ওইটা হয়তো বা ডিসকাশন হতে পারে। বুঝছেন? হ্যালো হ্যালো জি একটু বলছি, আমাদের যেমন আমরা আমরা কেন আইটিএলসি তে, মানে এই প্রশ্নে আমার আর কি সেগুলো হচ্ছে সময়টুকু রাইসুল ভাই আমাদেরকে দিয়েছেন অবভিয়াসলি, এবং এর জন্য আমরা থ্যাংক ইউ করে শেষ করতে পারবো না। এটা হলো আসলে আমরা বলি যে যারা আইটিএলসি প্রতি কন্ট্রিবিউশন থাকবে, আইটিএলসি ইনশাআল্লাহ ওনাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে এবং ওনাদেরকে মনে রাখবে আমাদের প্রত্যেকটা সেশন হবে। যেমন আমি পিএমপি যারা প্রোগ্রাম যারা পিএমপি সার্টিফাইড হতে চায় তাদের জন্য স্পেসিফিক ইনস্টিটিউশন করানো হয়, কিন্তু আইটিএলসি থেকে আমরা সেটা 10 থেকে 12টা ক্লাস করাবো। কেন? সেটা হলো যেন এখান থেকে মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে এজ এ সিনিয়র হিসেবে আপনি আপনার জায়গা থেকে প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে পারেন। তো আমি যেমন রাইসুল ভাই বা আরো দুইজন আছে আমাদের মধ্যে যে ওনারা সার্টিফাইড সিস্টেম অডিটর, তো আমি এর আগে রাইসুল ভাইয়ের সাথেও কথা হয়েছে যে আমাদের এখানে বেসড অন ইন্টারেস্ট আমরা অ্যাকচুয়ালি আরো 5টা ক্লাস আমি রাইসুল ভাইয়ের কাছে চাইবো বা অন্য যারা আছে সহযোগী, 5 ঘন্টা আমাকে 5টা ক্লাস দিবে 5টা ডোমেইনের উপরে, বেসড অন যেন আমি
মানে আমাদের মেম্বার যারা আছেন এটা যেন আইটিএলসি এটা বেনিফিটেড হয় আর কি, যে ওনারা ওই 5টা ক্লাস থেকে আরো অ্যাডভান্স লেভেলের বেসড অন ডোমেইন স্কিল পাবে, যেটা হয়তো ট্রেনিং সেন্টার থেকে পাবে না। আজকে এখানে যে কথাটা হচ্ছে ওই কথাটা কিংবা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এটা হলো ওপেন ডিসকাশন। আপনি হয়তো একজন ট্রেনার যখন থাকে আর যখন ট্রেনি থাকে, দুইজনের মধ্যে কিন্তু একটা ডিফারেন্সিয়েশন থাকে। কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে আমরা অনারারি রাইসুল ভাই এবং আমরা এখানে ওপেন রিয়েল ফিল্ডে যেটা হচ্ছে সেটা নিয়ে কোশ্চেন করতেছি, সেটা নিয়ে যারা চান যে একটা সিসা এক্সাম দিবেন এবং সিসা নিয়ে প্রিপারেশন নিতে চান, তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনবক্সে, দেন নোটিস করে আমরা 5টা ক্লাসের, এবং সেটা হয়তো আমি জোর হোক টিএলসি বা সারা জীবনের কন্ট্রিবিউশন হোক রাইসুল ভাই থেকেই নিব, সেটা আমার আবদারও থেকে যাবে। কোনো সমস্যা সবসময় নেই। বলি যে থ্যাংক ইউ ফখরুল ভাই যারা আছে, আপনার এই yes, উদ্যোগের রাইসুল জন্য। ভাইয়ের জন্য থ্যাংক ইউ। রাইসুল ভাইকে আমরা সবাই মানে কনগ্রাচুলেট করে রাইসুল ভাইকে, তিনি নিজে অলরেডি বলেছেন যে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো আমি আসলে বলতে চাই যে টাকা পয়সা দিয়ে তো আমরা অলরেডি কোর্স করি, কিন্তু আইটিএলসি তো আমাদেরকে কিছু না কিছু জিনিস দিবে, যেটার কারণে আমরা আইটিএলসি নিয়ে প্ল্যান করতেছি। তো থ্যাংক ইউ অ্যাগেন রাইসুল ভাই, আর আমরা ইনশাআল্লাহ সবার সাথে কমিউনিকেশন করে ইন ফিউচার আরো 5টা ক্লাস অ্যারেঞ্জ করবো ভেরি সুন, এবং কন্টিনিউয়াসলি নেক্সট 6 মান্থ বা এই ইয়ারটাই থাকবে আমাদের ট্রেনিং সেশনের জন্য, যেটা হাইলাইট। তো থ্যাংক ইউ। নেক্সট যদি কারো কোশ্চেন থাকে এই বিষয়ে, আমার একটা কোশ্চেন আছে, আমরা যখন সিপি জমা দিচ্ছি বা আমরা ইয়ারলি মেম্বারশিপ জমা দিচ্ছি, আমাদের সেটা রিনিউ হচ্ছে, সেক্ষেত্রে তো আমাদের তো আর কোনো এক্সাম দিতে হবে না, তাই না? যে সেক্ষেত্রে না, সার্টিফিকেশনের জন্য পুনরায় কোনো শর্ট এক্সাম বা কোনো কিছু গাইসা খাতা দেওয়ার দরকার হচ্ছে না। ওকে, না, না, কোনো এক্সাম দেওয়া লাগবে না ভাই, শুধুমাত্র ওকে, হচ্ছে সিপি ওকে। আর হচ্ছে মেম্বারশিপ ফি, এই দুটো কন্টিনিউ হলে প্রতি হ্যাঁ, বছর সার্টিফিকেট এবং মেম্বারশিপ রিনিউ হবে। ওকে। রাইসুল একজন ভাই, আমাকে প্রশ্ন করেছেন যে রাইসুল ভাইকে যে আমরা কি অনলাইনে দিব নাকি কোনো সেন্টারে গিয়ে এক্সাম দেওয়াটা বেস্ট, কোনটাকে আপনি প্রেফার করেন? সেন্টারে গিয়ে দিতে মানে আমি আমি সবসময় প্রেফার করব হচ্ছে সেন্টারে গিয়ে দিতে, কারণ আমরা যখন এক্সামের জন্য রেজিস্ট্রেশন করব তখন ওইখানে সেন্টারের নামটা অটোমেটিক্যালি চলে আসে, কারণ এখন তো সব হচ্ছে আপনার অ্যাডাপ্টেড বেস টেস্ট হয়। সো যখন আমরা এক্সামের জন্য রেজিস্ট্রেশন করব তখন ওই সেন্টারটা স্পেসিফিক করে দিতে হয় যে আমি কোথায় বসে বা কোন সেন্টারে বসে এক্সামটা দিই। আর বাসায় বসে এক্সাম দেওয়ার একটা অপশন হয়তো বা আছে, বাট আমি স্ট্রংলি সাজেস্ট করব এটা না করার জন্য। তার কারণ হচ্ছে আমাদের ওখানে কিছু ডিপেন্ডেন্সি রয়ে যায়, ওদের ওখানে পিসির হেলথ চেকআপের ইস্যু থাকে, তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট পুরোটা দেখাতে হয় যে আমার আশেপাশে কি আছে কিভাবে আছে, তারপর হচ্ছে আমার ব্যান্ডউইথের একটা ইস্যু আছে যে আমার ইন্টারনেটের ব্যান্ডউইথ কতটুকু থাকবে কতটুকু থাকবে না, কোনো কারণে যদি আমার ইলেকট্রিসিটি চলে যায় কিংবা আমার বাসার হোম রাউটারটা যদি কোনো কারণে একটু প্রবলেম করে, তো ওই জায়গাগুলোতে তখন একটা চ্যালেঞ্জ ক্রিয়েট হয়, যেটা আমাদের স্মুথ এক্সামের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং। তো এই চ্যালেঞ্জ গুলোকে ওভারকাম করার জন্য আমরা আসলে সবসময় চেষ্টা করি সেন্টারে গিয়ে এক্সামটা দিই। থ্যাংক ইউ সো মাচ রাইসুল ভাই। অন্য কারো কোশ্চেন রাইজ করেন। জি, ফখরুল তানভীর ভাই, ভাই। সরি আমি মনে হয় বারবার লাইনে চলে আসতেছি। ফখরুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আর পিএমপি তে আমারও খুব ইন্টারেস্ট আছে, সো আমি তো ডেফিনেটলি এঙ্গেজ হব। আর সেকেন্ড থিং, একটা কোশ্চেন ছিল রাইসুল ভাইয়ের কাছে, আমি সিপি এর ব্যাপারে একটু জানতে চাই মোর কারণ সিপি আপনি বলছেন যে এডুকেশন অর প্র্যাকটিস অর সার্টিফিকেশন, আসলে এই ব্যাপারটা আমি ঠিক ক্লিয়ার না, আপনি যদি একটু ইলাবোরেট করতেন। Sure. যেটা হচ্ছে সিপির আমরা যখন সাবমিট করি তখন ওখানে অনেক ধরনের ক্যাটাগরি করা আছে, যেমন একটা ক্যাটাগরি আছে যে আমরা কোনো সেমিনারে অ্যাটেন্ড করেছি কিনা, একটা ক্যাটাগরি হচ্ছে আমরা কোথাও কন্টিনিউয়াস বেসিসে কিংবা হচ্ছে কাউকে এক্সামের জন্য মেন্টরশিপ দিচ্ছি কিনা, তারপর হচ্ছে আমরা কোথাও কোনো ট্রেনিং এর সাথে এঙ্গেজ কিনা। তো এরকম করে অনেক ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরির মধ্যে সিপি কোনো না কোনো ভাবে হয়ে যায়। বাট এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে সিপির জন্য একটা সার্টিফিকেট বা একটা মিনিমাম ডকুমেন্ট সিপির সাথে অ্যাটাচ করতে হয়। আর কোনো কারণে যদি এই সিপি গুলো আবার প্রতি বছর অডিট করে, আইসাকা অডিট করে চ্যাপ্টার ধরে ধরে,
সুতরাং কখনো যদি আনফরচুনেটলি বা ফরচুনেটলি আমাদের কারোটা অডিটের মধ্যে পড়ে যায়, তখন আমাদেরকে প্রপার ডকুমেন্ট গুলো দেখাতে হয় যে হ্যাঁ ভাই আমি সিপি করছিলাম, এই হচ্ছে তার ডকুমেন্ট। তো ওইগুলো যাতে আমাদের কাছে সব সময় রেডি মুডে থাকে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জি। তানভীর ভাই কিছু বলতে চাচ্ছিলেন ভাই? রাইসুল ভাই ধন্যবাদ, আপনি অনেক সময় ব্যয় করছেন আমাদের জন্য। আশা করি নেক্সটও আপনার সেশন আমরা অ্যাটেন্ড করবো, এটা খুবই হেল্পফুল ছিল। আমি অলরেডি সিসা নিয়ে প্ল্যান করছিলাম। আমার কাছে রিভিউ ম্যানুয়াল 27th এডিশন আছে, সো আমার আসলে এখন মানে যদি আমরা প্রিপারেশন দিতে চাই 27th এডিশন, তো আমরা কন্টিনিউ করতেছি, হয়তো 28 এডিশন আসার পরে ওটা শুরু করবো, এরকম কি সাজেস্ট জি করছেন? জি জি জি, কারণ হচ্ছে আপনি মানে যতটুকু এখন পর্যন্ত আমরা জানি সেটা হচ্ছে কিছু জায়গায় চেঞ্জ হবে। যেমন হচ্ছে আপনার এআইটা যেহেতু ইমার্জিং টেকনোলজি, সো এআইটা এখানে অ্যাড হবে, যে এআই কে কিভাবে অডিট করতে হয়। তারপর হচ্ছে কি আপনার কিছু জায়গা আছে যেমন ব্লক চেইন, তো ব্লক চেইনের কিছু জিনিস এখানে ঢুকবে। তো এইভাবে করে কন্টেন্টের কিছু কিছু জায়গায় আপডেট করবে। আগের গুলো যেগুলো আছে এগুলো খুব বেশি চেঞ্জ হয় না, বরঞ্চ নতুন জিনিস অ্যাড হয়। গ্রেট গ্রেট, থ্যাংক ইউ রাইসুল ভাই, অনেক ধন্যবাদ, আপনি অনেক সময় দিয়েছেন আমাদেরকে। নেক্সটও আশা করি পাবো আপনাকে সিসা প্রিপারেশনের জন্য। ডেফিনেটলি। জি ভাই, আর কারো কোনো প্রশ্ন আছে? যারা রাইসুল আছে ভাই, হ্যান্ড রেজ করেন, ফিউচারে সিসা নিয়ে প্ল্যান চান যে রাইসুল ভাই আমাদের কারো 5টা ক্লাসের সময় দিক, হ্যান্ড জি রেজ করেন, আমরা দেখি কারা কারা না, আছে। থ্যাংক ইউ ফখরুল ভাই, থ্যাংক ইউ রাসুল ভাই, আপনাদের এই মানে অনন্য অবদানের জন্য। আমরা ব্যক্তিগতভাবে আমি ফখরুল ভাই যেটা বললেন পিএমপি, আপনার ওই টিমের মধ্যে আমি মানে অলরেডি আমাকে মাস্ট ইনক্লুড করবেন। আর সিসার মধ্যে আমি আছি 6-7 জনের, অ্যাটলিস্ট আমি একটা প্রাইমারি যে ওপেন 5 দিনের যে সেশনটা হবে ওইটার মধ্যে ইনশাল্লাহ আমি থাকবো। আমার সিসার প্ল্যান আছে, ফখরুল ভাইয়ের সাথে অলরেডি আমি ওটা শেয়ার করেছিলাম। তো এটা আসলে আমাদের জন্য সবার জন্য হেল্পফুল হবে। আমরা যদি এরকম আরো 3-4টা যেগুলো ইম্পর্টেন্ট সার্টিফিকেশন আছে এগুলো নিয়ে যদি আমরা আলোচনা করতে পারি, বা প্রতি মাসে একটা করে এরকম সেশন করতে পারি, ফখরুল ভাই যদি আমাদেরকে সেই সুযোগটা করে দেন বা বাকি সবাই মিলে, আমার মনে হয় এটা চমৎকার গোয়িং হবে আর কি আমাদের সবার জন্য। ধন্যবাদ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? থ্যাংক ইউ শাহজালাল ফখরুল ভাই, ভাই, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ। ফখরুল ভাই এন্ড রাইসুল ভাই দুজনকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা সেশন হলো এবং অনেক কিছু শিখার ছিল, শিখলাম, জানলাম, আর অনেক ভালো লাগলো। তো ওয়েট করতেছি নেক্সট 5টা ক্লাসের জন্য, 5টা ডোমেনের উপরে। তো আসলে আমি একটা জিনিস, ছোট করে একটা জিনিস বলি, যে রাইসুল ভাই আজকে যে প্রেজেন্টেশনটা সাজিয়েছে আমাদের জন্য খুবই সুন্দর হয়েছে, এবং আমরা যদি 5টা ডোমেনের উপরে বেসিক কনসেপ্টটা নিয়ে নিতে পারি রাইসুল ভাইয়ের কাছ থেকে, তো আমরা পরবর্তীতে এটা এক্সামের জন্য আসলে আমাদের জন্য অনেকটা ফ্রুটফুল একটা ডিসিশন হবে। তো এবং আলহামদুলিল্লাহ পিএমপির পোস্ট আসতেছে আরো আবার বিশাল আকারে। তো আসলে ফখরুল ভাই আমাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করতেছে। আসলে আমরা সবাই যদি ফখরুল ভাইকে হেল্প করি এবং আমরা বিভিন্ন সময় যদি সবাই সবকিছু এইসব কন্টেন্ট গুলো নিয়ে ফখরুল ভাইয়ের সাথে আলাপ আলোচনা করি, তাহলে আমাদের আইটিএলস ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাবে। তো স্পেশালি থ্যাংক ইউ রাইসুল ভাই, খুবই ভালো লাগলো, মনে হলো না যে কোনো সেশন করতেছিলাম। জি থ্যাংক ইউ। আচ্ছা, আমি চারজন চারজন কি আছেন? আমার ভয়েসটা শোনেন নাই? আমরা রাইসুল ভাই আমাকে 5টা দিন দিতেই হবে, এটা মানে আসলে আমার রিকোয়েস্ট, বলেন আর যাই বলেন, এটা সময় নিয়ে নেবো আপনার থেকে। অনেকে আছে আমার সাথে কথা বলছে, আজকে প্রবলেমের কারণে পারেন নাই। এটা রাইসুল ভাইয়ের জন্য হাই লেভেল হবে ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ সবাইকে জয়েন করেছেন। আমরা ইন বিটুইন আমাদের ইনশাল্লাহ প্ল্যান আছে, আমাদের এখানে আমাদের সাথে ইয়াসিন আল নুরি ভাই আছেন, তিনি আমাদেরকে পিএমপির 12টা ক্লাস করাবেন। ভাই অলরেডি আমাদের জন্য কোর্স সাজিয়েছেন। ইনশাল্লাহ আমরা প্রথমে রোড টু সবাই সিনিয়র লেভেল, তারপরে গিয়ে আমরা স্পেসিফিক আলোচনা করব, আপনার পিএস নিয়েও আমরা করব এবং পিএমপি নিয়েও করব, যে যেদিকে প্ল্যান সেটা করব। দ্যাট মিনস আইটিএলসি জাস্ট হেল্প করবে
যে আমাদেরকে যেন আমরা তো সব প্রতিষ্ঠানে সবাই জব করতে পারবো না, এক একজন মাস্টারাইজ। তো সেই জায়গা থেকে আমাদের প্রতিষ্ঠানগুলোতে গ্রেডার হিসেবে আমরা যেখানে আছি, ম্যানেজমেন্ট যেন আমাদেরকে ভ্যালুয়েবল করে, আমরা যেন নিজের স্কিলটাকে কন্টিনিউ ধরে রাখতে পারি, এবং আইটিএলসির যে বন্ধুত্ব, একে অপরকে সহযোগিতা করে এগিয়ে যাওয়া, এটা যেন আমাদের ঠিক থাকে। আর আমরা সবাই আইটিএলসি কে দিতে আসবো, আর যখনই সবাই আইটিএলসি কে দিতে আসবো ইনশাল্লাহ আমরা সবাই কিছু না কিছু জিনিস নিয়ে যাব, এটা আমাদের কনফিডেন্স ইনশাল্লাহ। এন্ড থ্যাংক ইউ রাইসুল ভাই, থ্যাংক ইউ আদার্স। আর যদি কিছু না থাকে তাহলে ক্লোজ করবো। আমরা ইনভিটের আরেকটা মেসেজ দিয়ে রাখি, আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশে যদি 2000 প্রতিষ্ঠান থাকে, সেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে গভর্নমেন্ট অর্গানাইজ রুলস রেগুলেশন অনুযায়ী আমাদেরকে এনবিআর অথরাইজ ব্যাড ম্যানেজমেন্ট সিস্টেম ইমপ্লিমেন্টেশন করতে হচ্ছে। তো আমরা অনেকে ব্যাট সম্পর্কে জানি, অনেকে জানি না কোন ডোমেনে কি ধরনের সিস্টেম প্রসেস কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হচ্ছে, কিভাবে ম্যানেজ করব। আমরা আমাদের ওগুলোতে যারা ব্যাট লিড দিচ্ছেন ওনাদের কাছে গিয়ে অনেক সময় আমরা এজ আইটি লিডার হিসেবে, আমাদের অনেকে ভালো স্কিল আছে, আবার অনেকেই ন্যস্ত হচ্ছি বা অনেকেই ভালো কিছু পাচ্ছি না। সেই জায়গা থেকে আমরা একটা সেশন অ্যারেঞ্জ করব। ওই সেশনে থাকবে হলো পড়লে একটা গাইডেন্স থাকবে, এই যারা আমরা ব্যাড ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের জন্য, গভর্নমেন্টকে রেভিনিউ জেনারেশনের জন্য সাপোর্ট দেওয়ার জন্য সব জায়গা থেকে আইটিএলসি ওই প্ল্যানিং নিয়ে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করবে। ইভেন দো আমরা ইনশাআল্লাহ আমরা করব, যারা আইটিআই প্রিপারেশন দিবেন, আমাদের এখানে একজন আছেন খুবই এক্সপার্ট এবং ট্রেনার, উনি আমাদেরকে আইটিএল প্রিপারেশন নিচ্ছেন। তো আমরা ডে বাই ডে প্রোগ্রাম করব, এবং কম্বাইন্ডলি প্রত্যেকটা প্রোগ্রামে যারা জয়েন থাকবেন, আর কিছু হোক না হোক, প্রত্যেকটা বিষয়ে সার্টিফিকেশন থাক বা না থাক, আমি কনফিডেন্টলি বলতে পারি ইউ উইল গেইন সাম নলেজ এন্ড হোপফুলি ভালো কিছু হবে আমাদের জন্য ইনশাআল্লাহ। তো আর যদি কারো কিছু থাকে তাহলে তো বলবে, আদারওয়াইজ অফ করতেছি, এন্ড ইন্টারনাল ডিসকাশন কিছু থাকলে আমরা করবো। থ্যাংক ইউ।